ওকে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন বাংলা সাহিত্য থেকে আধুনিক বাংলা সাহিত্য পর্যন্ত বিভিন্ন স্তর, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই সাহিত্যের স্তর জানার আগে সাহিত্য কি সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। এর আগে আমরা আলোচনা করেছিলাম বাংলা ভাষা নিয়ে, ঠিক আছে, বাংলা ভাষার উৎপত্তি নিয়ে। এখন ভাষা থেকে ভাষার যে নিদর্শন থাকে সেটা হচ্ছে যে কি, সাহিত্য, তার ডকুমেন্টস, বা এই সাহিত্য দিয়ে আমরা বিচার করতে পারি একটা ভাষা কেমন, তার গঠন কেমন, তার সমাজচিত্র কেমন, যেখানে যে মানুষরা এই ভাষাটায় কথা বলে সেই ভাষাটার বাক্য রীতি কেমন, বিভিন্ন কিছু আমরা এই সাহিত্য থেকেই জানতে পারি। তো আমাদের ভাষা, আমরা যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ইয়েটা দেখেছিলাম, যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কেন্তম এবং শতম শাখা, শতম শাখা থেকে আস্তে আস্তে অনেকগুলো শাখা, অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর আমাদের এসে কি মাগধী অপভ্রংশ থেকে কি হলো, বাংলা সাহিত্য, বাংলা ভাষা তৈরি হলো। সেটাও আজকে থেকে প্রায় কয়েক হাজার বছর আগে। তো কয়েক হাজার বছর আগে যখন ভাষাটা তৈরি হলো, তখন আজকের এই আমাদের ভাষার মতো সেই ভাষা ছিল না। ভাষা কিন্তু চেঞ্জ হয়। ভাষা আজকে আমরা যেভাবে পড়তেছি বা লিখতেছি বা বলতেছি, আজকে থেকে 1000 বছর আগে এই ভাষা এরকম ছিল না। তোমরা সেকেন্ড ইয়ারে গেলে এই তোমাদের এই প্রাচীন যুগের ভাষা নিয়ে পড়তে হবে। যেমন তোমাদের আমি প্রাচীন যুগের বাংলা ভাষার একটা উদাহরণ দিই, যে বাংলা ভাষাতে বলতেছে, উঞ্চা উঞ্চা পাবত তাহি বসি সবরি বালি, মোরঙ্গ পুচ্ছ পরিধান সবরি গুঞ্জরি মালি, ওমর সবর। তো এই যে যে কথাগুলো বলতেছে, এখানে আমি কি বলছি বলো, বুঝতেছো কিছু? কি বলছি, কাকে বলছি? এখানে বলা হয়েছে উঞ্চা উঞ্চা পাবত, মানে উঁচা উঁচা পর্বত, সেখানে বসে আছে কি, একটা সুন্দরী মেয়ে বসে আছে, এবং সেই মেয়ের গলাতে কি, পুঁথির মালা। তো এই যে যে এভাবে আমাদের ভাষাটা দেখো আজকে থেকে 1000 বছর আগে আজকের মতো ছিল না। তোমরা এখনো দেখবা যে তোমরা তোমাদের দাদি নানি এদের সাথে কথা বলতে গেলে তাদের ভাষার সাথে তোমাদের ভাষার কিছু পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আর এই যে প্রশ্নটা তোমাদেরকে আজকে আলোচনা করব, এই প্রশ্নটা একদম বাংলার স্টুডেন্ট হিসেবে যত ভালো করে পারা যায় শিখে ফেলবা, কারণ তোমাদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় চাকরির ভাইবা সহ, বিসিএস সহ যে কোনো জায়গাতে সরকারি চাকরির পরীক্ষাতে এই আজকের ক্লাস লেকচার থেকে তোমাদের প্রশ্ন আসবেই। কেউ যদি, যখন একজন শিক্ষিত মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কিসের স্টুডেন্ট, তুমি যখন বলবো যে আচ্ছা আমি বাংলার স্টুডেন্ট, আর তখন তোমাকে এখান থেকে আজকের এই ক্লাস থেকে মাস্ট তোমাকে একটা দুইটা প্রশ্ন জিজ্ঞাসা সে করবে। যদি উত্তর দিতে না পারো, তাহলে বাংলার স্টুডেন্ট হিসেবে তোমাকে লজ্জা পেতে হবে। আর যদি এই ক্লাসটা ভালোভাবে করো, এই ক্লাসটা, এই আলোচনাটা ভালোভাবে রপ্ত করে ফেলতে পারো, শিখে ফেলতে পারো, প্রশ্নটা ভালো করে স্টাডি করে ফেলতে পারো, তাহলে তুমি বাংলা স্টুডেন্ট হিসেবে তোমাকে প্রাথমিক যে ইয়েটা আছে সেটাতে তুমি পাশ করে ফেলতে পারবে। আমি বিসিএস এর ভাইবা দিছি, সেখানেও আমাকে এই আজকে যে লেকচারটা দিব তোমাদেরকে সেখান থেকে প্রশ্ন করেছে। তো সাহিত্য হলো একের সহিত অন্যের যে সম্পর্ক, তাকে বলা হয় সাহিত্য। এটা রবীন্দ্রনাথের কথা। আমাদের যত ধরনের সাহিত্য আমরা দেখি, সবগুলো সাহিত্যতেই আমরা দেখতে পাই যে কি, আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্কটার বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে। তো সাহিত্য মানে হচ্ছে শহীদ থেকে সাহিত্য কথাটা এসেছে, একের সহিত অন্যের সম্পর্ক। তো এই যে এটা হচ্ছে আমাদের সাহিত্য। তো এখন এই বাংলা সাহিত্য আমাদের প্রাচীনকালে কেমন ছিল সেগুলো আলোচনা করতে হবে। তা আমরা আমাদের যে সাহিত্যিক নিদর্শন গুলো পেয়েছি, সেই সাহিত্যিক নিদর্শন গুলোর ভিতরে সবচেয়ে প্রাচীন আমলের যে সাহিত্য নিদর্শনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে চর্যাপদ। তো চর্যাপদ তো আহ একদিনে তৈরি হয় নাই। চর্যাপদ অনেক সময় লেগেছে, অনেক মানুষ অনেকে মিলে একটা তৈরি করছে। বাংলা ভাষার যে অপভ্রংশের যে স্তর ছিল, আমরা দেখেছি অপভ্রংশ এসেছে, সেই অপভ্রংশ থেকে পরিবর্তিত হয়ে আস্তে 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 আমাদের এই প্রাচীন যুগে আসলো। সবচেয়ে আমাদের যে পুরনো যে নিদর্শনটা আমরা পেয়েছি সেই নিদর্শনটাকে আমরা প্রাচীন যুগের নিদর্শন হিসেবে ধরে নিয়েছি। তো প্রাচীন বাংলার সময়সীমা নিয়ে আমাদের বিভিন্ন পণ্ডিত বিভিন্ন কথা বলেছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে, আমাদের এই ডক্টর সুনীতি কুমার, আমরা যে সুনীতি কুমারের নাম আলোচনা করেছিলাম, এই যে ডক্টর সুনীতি কুমার, এই সুনীতি কুমার বলছে যে কি, প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। কারণ তিনি মনে করতেন যে
এই 600 থেকে 1000 খ্রিস্টাব্দ পূর্বে অপভ্রংশ যুগ ছিল। তারপরে প্রচলিত অপভ্রংশ ইয়েটা থাকলেও এরপরে কথ্য ভাষা, নব্য ভারতীয় যে আর্য ভাষার ব্যাপারটা আছে, এর বহু পূর্বেই কি তার উৎপত্তি হয়েছিল। তো মিন্নাত নামে একজন কবি ছিলেন, সেই মিন্নাতের নামান্তর করে তার নামটা হয় মৎস্যেন্দ্রনাথ। তো প্রাচীন বাংলার এই যে যে ইয়াটা, এখানে তিনি এভাবে বলেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছেন যে না, প্রাচীন যুগের সময়সীমাটা 950 সাল না, প্রাচীন যুগের সময়সীমাটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তিনি ওই যে মিন্নাত, যে মৎস্যেন্দ্রনাথ বা মিন্নাতের যে কথাটা বলছি, সেই ইয়াকে তিনি বলতেছেন যে মিন্নাত 650 সালে জীবিত ছিল, এরকম ইয়া পাওয়া যায়। তো একটা মানুষ কোথায় 650 বছর আর কোথায় 950 বছর, প্রায় 300 বছরের ডিফারেন্স, এত ডিফারেন্স তো বেঁচে থাকার সম্ভাবনা নাই। তো এই জন্য আরো আরো অন্যান্য ভাষাবিদ গিয়াসন সহ আরো অন্যান্য অনেকে ছিলেন, তারা সবাই বলেছেন যে প্রায় একমাত্র শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাদে প্রায় সবাই মেনে নিয়েছেন যে প্রাচীন যুগের সময়সীমাটা 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে যে সময়কালটা শেষ করেছেন যে 1200 খ্রিস্টাব্দ, আবার বাকি সবাইও কি এই 1200 খ্রিস্টাব্দকেই প্রাচীন যুগের শেষ সময় হিসেবে উল্লেখ করেছেন। তো কেউ কেউ বলতেছে বঙ্গকামরূপী বাংলা ভাষা, চর্যাপদের যে লেখক যারা ছিল, কানহপা, সগরপা, এরকম যারা ছিল, তারা সবাই মিলে এই এই কথাটা, মানে তাদের যে সাহিত্যিক নিদর্শন, তাদের যে ভাষার জগত যে বর্ণনা বা ইয়েগুলা পাই, এই অপভ্রংশের ব্যবহার, তো এইসব দিক বিবেচনা করে আমাদের প্রাচীন যুগের নিদর্শন বলা হয়েছে কি এটা 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। প্রাচীন যুগে আমরা বাংলা ভাষার যেই নিদর্শনটা পাই সেটাকে বলা হয় চর্যাপদ। নামটা খেয়াল করো, নামটা ভালো করে লিখে নাও। এটার উচ্চারণ হচ্ছে চর্যাপদ। এটার উচ্চারণ অনেকে বলে যে চর্যাপদ, চর্যাপদ হবে না, এটার উচ্চারণ হবে চর্যাপদ। তো এই চর্যাপদ ছিল ভারতীয়, সরি ভারতীয় বলি, বৌদ্ধ সহজিয়া পন্থী যারা ছিল তাদের যে সাধনার একটা আহ, ইয়া সাধনাগুলো তারা এখানে লিখে গেছে যে কিভাবে সাধনা করলে ইয়া হবে, নির্বাণ লাভ হবে। তাহলে ভারতীয় সহজিয়া পন্থীরা এই চর্যাপদ লিখে গেছেন। চর্যাপদ মূলত গানের সংকলন। কিসের সংকলন? গানের সংকলন। এবং এই এই গানগুলোতে এখানে আমাদের প্রায় 50টা পদ পাওয়া গেছে। এবং এটা, এই জিনিসটা আবিষ্কার হয় নেপালের রাজ দরবারে। নেপালের রাজ দরবারে। এখন প্রশ্ন আসতে পারে যে নেপালের রাজ দরবারে কেন বাংলাদেশের জিনিস ওখানে গেল? কারণ হচ্ছে যে সেন আমল যখন শুরু হলো, তখন হিন্দু রাজাদের অত্যাচারে এই বৌদ্ধরা কি নেপালে গিয়ে আশ্রয় নিয়েছিল। একসময় কিন্তু আমাদের বাংলাদেশ মহাস্থানগড়, এরকম জায়গায় আমরা কি অনেকগুলো বৌদ্ধ সংস্কৃতির কি পাই, নিদর্শন পাই। তো এই বৌদ্ধরা এখান থেকে পালিয়ে গিয়ে নেপালে আশ্রয় নেয়, ফলে তারা যাওয়ার সময় তাদের এই চর্যাপদের ইয়েটা নিয়ে যায়। তো আমরা চর্যাপদ নিয়ে সেকেন্ড ইয়ারে বিস্তারিত আলোচনা করব। চর্যাপদ কি, চর্যাপদের বিভিন্ন কবিদের নিয়ে আলোচনা, চর্যাপদের বিভিন্ন পদগুলো নিয়ে আলোচনা, হ্যাঁ, ইত্যাদি বিস্তারিত আলোচনা করবো। তো আমি আপাতত আজকে এতটুকুই রাখতেছি যে প্রাচীন যুগ পর্যন্ত, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন সেটার নাম কি? চর্যাপদ। এরপরে আসতেছে আমাদের মধ্যযুগ। মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে 1201 মতান্তরে 1200 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, হ্যাঁ, এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কি করেছিল? নদিয়া এসে আক্রমণ করে মাত্র 12 জন অশ্বারোহী নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে। এটা তো আমরা সবাই জানি, জানি কি না? হ্যাঁ স্যার। জানি। হ্যাঁ। তো হ্যাঁ এই স্যার। যে যে এরপরে এই এই যে যে মুসলিম শাসনের একটা ইয়ে শুরু হলো, এই জন্য এই যে 1200 খ্রিস্টাব্দে আগে মুসলিম শাসন ছিল না, 1200 সালে এসে মুসলিম শাসন শুরু হলো। ফলে মধ্যযুগটাকে ধারণা করা হলো যে ধরা হলো এই 1200 সাল থেকে। ওকে। তো তুর্কি আক্রমণ করলো। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তো তুর্কি ছিল। তো সে এভাবে প্রায় 100 বছর লেগে যায় পুরো বাংলা দখল করতে। তো এই 100 বছরে আরো শৃঙ্খলা ঠিঙ্খলা ইয়ে করতে প্রায় আরো লাগলো প্রায় আরো 50 বছর। মুসলিমরা এভাবে নানা ধরনের হইতে লাগলো। তো এই সময় আমরা মধ্যযুগের যে প্রথম নিদর্শন পাই সেটা হচ্ছে শ্রী কৃষ্ণ কীর্তন।
এটা লিখছে বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের লেখা বরু চণ্ডীদাস। এখানে এই মধ্যযুগের আবার দুইটা ভাগ আছে। এই মধ্যযুগে 1200 থেকে 1350 এই সময়কালটাকে বলা হয় অন্ধকার যুগ। কেন বলা হচ্ছে? এই যে মুসলিম শাসকরা 100 বছর ধরে কি নানা ধরনের ইয়া হইতে লাগলো, অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হতে লাগলো, হ্যাঁ। এই সময় আমাদের কোনো ধরনের বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায় না। তো এটা অনেকে বলে যে মুসলিম শাসকরা, এই যে তুর্কি শাসকরা এখানে এই 150 বছর ধরে নানা ধরনের অত্যাচার চালিয়েছিল। তুর্কি শাসকরা বা অত্যাচার চালিয়েছিল বলে কোনো বাংলা নিদর্শন পাওয়া যায় না। এখন বলা হয়েছে যে, তাহলে এখন প্রশ্ন আসে যে 150 বছর ধরে যদি কেউ আহ অত্যাচার চালায়, তাহলে তো ওই জায়গায় তো কোনো মানুষ বেঁচে থাকার কথা না। একটা মানুষও বেঁচে থাকতে পারবে? 150 বছর ধরে যদি হত্যাযজ্ঞ চালানো হয়, তাহলে ওখানে কোনো মানুষ থাকার কথা না। আর ডক্টর হুমায়ুন আজাদ নাম তো শুনছে সবাই। যে ডক্টর হুমায়ুন আজাদ একটা কথা বলছে যে এই তুর্কিরা এই বাংলায় এসেছিল রাজত্ব করতে। তারা রাজত্ব করতে যখন এসেছে, তাহলে তারা কেন এই জায়গায় মানুষকে মারবে? প্রজাই যদি না থাকে, তাহলে রাজা থাকবে? থাকবে না। তো সেই হিসেবে এই লজিক গুলো খাটে না। আবার কেউ কেউ বলছে যে 150 বছর ধরে এখানে কি হয়েছে, তোমার আহ খরা দুর্ভিক্ষ এরকম চলছে। 150 বছর ধরেও যদি খরা দুর্ভিক্ষ চলে, তাহলেও তো মানুষকে বাঁচার কথা না। এই যে আমাদের করোনার কারণে 2 বছর লকডাউন গেছে, আমাদের কি অবস্থা হয়েছে? অনেক মানুষ মারা গেছে। তাই তাই না? তো 150 বছর ধরে যদি এরকম চলতো, তাহলে কি অবস্থা হইতো? হুম, অনেক আরো মানুষ মারা যেত হয়তো, খালি হয়ে যেত সব। কোনো প্রাণী বেঁচে থাকতো না। হ্যাঁ। তো কোনো মানুষই তো বেঁচে থাকতো না।